প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনকার আয়োজন স্বাস্থ্য প্রতিদিনে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব সুইসাইড বা আত্মহত্যা প্রবণতা নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন মনোচিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার নাহিদ মাহজাবিন মোর্শেদ ১৯৭০ সালের আগস্ট মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে বাংলাদেশ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এমফিল, এমএসসি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাডাম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আপনাদেরকে ধন্যবাদ আমাকে আমন্ত্রিত করার জন্য। ম্যাডাম, আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যে সুইসাইড বা আত্মহত্যা, অত্যন্ত বেদনাদায়ক, ভয়ঙ্কর একটি বিষয়। একজন মানুষের সবচেয়ে বেশি মায়া থাকবার কথা তার নিজের জীবনের প্রতি। সেই মায়া ত্যাগ করে সে নিজেকে মেরে ফেলছে। এত বড় একটা ভয়ঙ্কর ঘটনার দিকে একজন মানুষ যাচ্ছে কেন, যায় কেন? আসলে এই যে আত্মহত্যার যে বিষয়টা, এই বিষয়টা আমরা জানি না। আত্মহত্যা হচ্ছে কি আসলে প্রিভেন্টেবল একটা কন্ডিশন, এটা হচ্ছে প্রতিরোধ করা সম্ভব, কিন্তু আমরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি না দেখেই আসলে আত্মহত্যার দিকে মানুষজন এগিয়ে যাচ্ছে। প্রধানত দেখা যায় যে ৯০% যারা আত্মহত্যা করে তাদের কোনো না কোনো ধরনের মানসিক রোগ থেকে থাকে, যেমন বিশেষ করে হচ্ছে ডিপ্রেশন, বাইপোলার মুড ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, পার্সোনালিটি ডিসঅর্ডার, তারপরে ড্রাগ মিসইউজ ডিসঅর্ডার, এ ধরনের বিভিন্ন ডিসঅর্ডারে তারা ভুগে থাকে। সেই সাথে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থার জন্য অনেকে আত্মহত্যা করে ফেলে, অনেকে হচ্ছে আবেগবশত, সাডেন আবেগবশত ইম্পালসলি আত্মহত্যা করে ফেলে, যে তার আগে প্ল্যান ছিল না, কিন্তু এখন তার রাগ হয়েছে, অভিমান হয়েছে, অভিযোগ হয়েছে, বা সে অভিযুক্ত হয়েছে, মাত্র আমি কি করব বুঝতে না পেরে সে সুইসাইড করে ফেলতে পারে। এবং মাদকাসক্তিতে যারা নাকি আক্রান্ত হয়ে যায় তারাও কিন্তু আত্মহত্যা করতে পারে। এছাড়া হচ্ছে পরিবারে যদি এই ধরনের আত্মহত্যার কোনো হিস্ট্রি থেকে থাকে, সেটা একটা জেনেটিক লোডিং অনেক সময় দেখা যায়। এবং যাদের নাকি বারবার নিজেকে ব্যথা দেওয়ার, নিজে ডেলিবারেট সেলফ হার্ম করার যাদের টেন্ডেন্সি থাকে, তাদের ভিতরে এই আত্মহত্যা করার প্রবণতা দেখা গেছে অনেক বেশি সাধারণের চেয়ে। এই তাছাড়া পারিপার্শ্বিক অবস্থার জন্য যে যেমন চাকরি চলে গেছে, ফ্রাস্ট্রেশন, তারপরে ব্রেকআপ, মানে গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, যে কোনো রিলেশনশিপে ব্রেকআপ, ফ্যামিলিতে ডিসহারমোনি, মা বাবার ভিতরে গণ্ডগোল, কিংবা তার অর্থনৈতিক অবস্থার অবক্ষয়, হ্যাঁ, এই সব কিছু মিলিয়ে কিন্তু আত্মসম্মান বোধে হঠাৎ করে আঘাত লেগে কিন্তু আত্মহত্যা করে ফেলতে পারে। একজন মানুষ, সে তো সব কিছু ঠিকভাবে চলছিল। আমরা অনেক ফ্যামিলিতে সন্তান আত্মহত্যা করবার পরে তার বাবা মার থেকে বা ভাই বোন তাদের থেকে অনেক সময় এরকম আক্ষেপ শুনতে পাই যে ওইভাবে চলে গেল, আমরা বুঝতেও পারলাম না যে আমাদের অপরাধটা কী ছিল বা দোষটা কী ছিল। তাহলে একটি সন্তান আত্মহত্যা প্রবণতার দিকে এগিয়ে যাচ্ছে, এটা তার কাছের লোকজন আগেভাগে বুঝবেন কি করে? প্রতিরোধ করতে হলে তো বুঝতে হবে, বোঝার উপায় কি? নিশ্চয়। প্রথমত হচ্ছে গিয়ে যে আগেই বললাম যে ৯০% থেকে দেখা গেছে ৯৫% ব্যক্তির কোনো না কোনো মানসিক সমস্যা অথবা রোগে আক্রান্ত হয়ে থাকে। সেটা যদি পরিবারের লোকজন একটু খেয়াল করে তাহলে বুঝতে পারবে তার যে ডেইলি সে যেভাবে চলছিল জীবনযাত্রায়, সেখান থেকে ব্যাঘাত হচ্ছে, সে আগের মতো নিয়মিত চলছে না, একটু যেন অন্যরকম। এই জিনিসটা একটু খেয়াল করা উচিত। এছাড়াও দেখা গেছে কোনো জিনিস হয়তো বা চাইছে, বারবার দিচ্ছে না। যখন দেখা যায় কোনো ওয়ার্নিং সাইন থাকে, তার যে নিজস্ব পছন্দের জিনিসপত্র সে অন্যদেরকে দিয়ে দিতে থাকে, গিফট করতে থাকে। সে দেখতে পারে পরিবারের লোকজন যে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে সহজ উপায়ে সুইসাইড করা যায় এগুলো সার্চ করছে, অথবা সে যে সুইসাইড করার জন্য যে দড়ি, কাঁচি, ছুরি বা বিভিন্ন ধরনের ফায়ার আর্মস, হ্যাঁ, ও ঘুমের ওষুধ, এগুলো সে জোগাড় যন্ত্র করতে পারে, কারণ একদিনে এক মুহূর্তে এগুলো জোগাড় নাও করতে পারে সে। তাছাড়া সে বারবার বলতে পারে আমি চলে গেলে তখন বুঝবে মজা,
কেমন লাগে, আমি চলে গেলে কখনো আর চাইবো না, হ্যাঁ আমি চলে গেলে তখন দেখো কি হয়, হ্যাঁ এই ধরনের কিন্তু ওরা অনেক সময় ওয়ার্নিং সাইন দিতে থাকে, থ্রেট করতে থাকে পরিবারের কাছে। আর এছাড়াও যদি বাচ্চাটা মাদকাসক্তির দিকে চলে যায় তাহলে সেটাও কিন্তু পরিবারের লোকজনেরই দায়িত্ব এগুলো বুঝতে পারা এবং বুঝতে চাওয়াও উচিত, কারণ একটি বাচ্চা হঠাৎ করে ঘুমের থেকে উঠেই আত্মহত্যা করবে মাথায় আসে না, ধীরে ধীরে এই ব্যাপারগুলো আসে, তার ভিতরে যখন নাকি বিভিন্ন রকমের বিষণ্ণতা কাজ করে অথবা অক্ষমতা ফিলিং হতে থাকে তখনই কিন্তু সেই ধরনের সিদ্ধান্ত অনেক সময় নিয়ে ফেলে। আবার অনেক বাচ্চা আছে যাদের নাকি পার্সোনালিটি ডিসঅর্ডার, অনেক ব্যক্তি সে সাডেনলি অনেক সময় আত্মহত্যার দিকে ধাবিত হয়ে যায়, সেটা তো আসলে চট করে কারণ বোঝা যায় না, কিন্তু তার যে ব্যক্তিত্বের ধরন এটা তো আমরা প্রথম থেকেই বুঝতে পারি যে ও রেগে গেলে ভাঙচুর করা থেকে শুরু করে সব করে, একটু সতর্ক থাকা আর কি। এবং যখনই আমি বুঝবো বা পরিবারের লোকজন বুঝবে না এ খুব ভালনারেবল কন্ডিশনে চলে যাচ্ছে, সে রিস্ক ফ্যাক্টরের দিকে চলে যাচ্ছে, তখনই ওকে কনভিন্স করে অথবা জোর করে হলেও কিন্তু চিকিৎসা নেওয়া উচিত। তারকে মানে যে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে, মনোরোগবিদ্যা বিশেষজ্ঞদের কাছে নিয়ে তার চিকিৎসা করানো খুবই প্রয়োজন, কারণ এই চিকিৎসা করলে কিন্তু বের হয়ে থাকেন। কি চিকিৎসা দিয়ে থাকেন যে একজন মানুষ তার নিজের ইচ্ছা এবং সেলফ ডিস্ট্রাকটিভ যে টেন্ডেন্সি, নিজেকে ক্ষতি করার প্রবণতা এটা তার মধ্যে আছে বা এইসব সমস্যা আমরা সঙ্গী আশেপাশে ফ্যামিলির লোকজনের মধ্যে দেখছি, তাকে নিয়ে গেলাম আপনাদের কাছে, আপনারা কি করেন? আমরা প্রথমে হচ্ছে যে পেশেন্টের সাথে খুব খোলামেলাভাবে কথা বলি, তার ডিটেল হিস্ট্রি নেই, তার পরিবারের সাথে অথবা বন্ধু বান্ধব কিংবা দরকার হলে টিচার যারা স্কুলেও পড়ায় ওদেরকে বা ওর যে কাছের লোক তাদের কাছ থেকে কিন্তু ডিটেল হিস্ট্রি নেই, যে তাকে বোঝার জন্য, তাকে ভালো করে অ্যাসেস করার জন্য। যদি কোনো ধরনের মানসিক রোগ থাকে তাহলে সেই রোগ অনুপাতে আমরা তাকে চিকিৎসা দিয়ে থাকি, এবং যদি কোনো ধরনের ওই মুহূর্তে সমস্যায় সে জর্জরিত থাকে তখন তাকে আমরা কথা বলার মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি, যেটাকে আমরা সাইকোথেরাপি বলি, কাউন্সিলিং বলি, সাপোর্টিভ সাইকোথেরাপি বলি, ইন্টারপার্সোনাল সাইকোথেরাপি বলি। পরিবারের লোকজনের সাথে তার যদি মতৈক্যের জন্য তার এই ধরনের ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন অথবা সুইসাইড করার প্রবণতাগুলো থেকে থাকে, আমরা পরিবারের লোকজনের সাথে আসলে কথা বলি। পরিবারের লোকেরই কিন্তু প্রধান দায়িত্ব, আমরা শুধু চিকিৎসা দিয়ে দিব কিন্তু এটা পরবর্তীতে এক্সিকিউট করার দায়িত্ব আসলে পরিবারের লোকজন, সার্বক্ষণিক ফলো করার বিষয়, এবং পরিবারের লোকজনকে তার যে প্রবলেমগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা, কিভাবে তাকে সাপোর্ট করবে, সাইকোলজিক্যাল সাপোর্ট দিবে, সেটাও বিষয় কিন্তু আসলে আমরা পরিবারের লোকজনের সাথে কথা বলে থাকি, সেটাকে আমরা ফ্যামিলি থেরাপি বলে থাকি। আবার কারোর সাথে যদি তার কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটা আমরা সমাধানের জন্য তার যে স্কিল ডেভেলপ করানোর যে ধরনের সাইকোথেরাপি সেটা দিয়ে থাকি। এবং সবই বৈজ্ঞানিক পদ্ধতিতে, এটি একটা বিজ্ঞান এবং একটা বিদ্যা। চিকিৎসা হচ্ছে বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসা, এখানে অন্য কোনো ধরনের চিকিৎসা তো বৈজ্ঞানিক উপায়ে চিকিৎসাই আসলে। কারণ এই যে সুইসাইড করুক অথবা ডিপ্রেশনে থাকুক, যে ধরনের মনোরোগ মানে অসুখেই সে ভুগুক না কেন, আসলে আমাদের বায়োকেমিক্যাল চেঞ্জ হয় ব্রেইনের মধ্যে, তো এই বায়োকেমিক্যাল চেঞ্জগুলো তো বৈজ্ঞানিক ব্যাপার, সুতরাং বৈজ্ঞানিকভাবে এটা চিকিৎসা আসলে করলেই আসলে ফলপ্রসূ। আপনি এতক্ষণ বলছিলেন যদি কারো নর্মাল যে জীবনযাপন সেখানে কোনো পরিবর্তন দেখে কাছের লোকজন, তারা নিয়ে যাবে, বা যিনি নিজেই ফিল করবেন যে আমার যখন তখন আবেগপ্রবণ হয়ে পড়ি বা আমার বেঁচে থাকতে ইচ্ছে করে না, তিনি নিজে থেকেও হয়তো চিকিৎসকের কাছে যাবেন। তো যে একবার অ্যাটেম্প নিল আত্মহত্যার কিন্তু ভাগ্যক্রমে বেঁচে গেলেন, তার বিষয়ে পরবর্তীতে সতর্কতা তো নিশ্চয়ই বেশি দরকার, সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি তাদের জন্য? আসলে ওই যে বেঁচে গেলেন যখন, তখন আসলে সেই ব্যক্তিত্ব নিজে সেই আশা আকাঙ্ক্ষা থাকে না বেঁচে থাকার জন্য, যার জন্য সে কিন্তু তখন সাহায্যও প্রার্থনা করে না, যে কারণ সে যদি বেঁচেই না থাকতে চায়, তার ওই ইচ্ছাটা মরে গেছে দেখে কিন্তু সে নিজের প্রতি ক্ষতি করেছে, ডেলিবারেট সেলফ হার্ম করেছে, সুতরাং তার কিন্তু বাঁচার প্রতি কোনো আগ্রহ থাকে না। সেই ক্ষেত্রে তার পরিবারের লোকজন, বন্ধু বান্ধব অথবা তার শুভাকাঙ্ক্ষী ওকে বুঝিয়ে হোক, জোর করে হোক চিকিৎসার মধ্যে নিয়ে যেতে হবে, মানে সাইকিয়াট্রিস্টের কাছে নিতে হবে, তাকে চিকিৎসার আওতায় যেভাবেই হোক রাখতে হবে, এবং সার্বক্ষণিক কিন্তু তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে হবে। যেই ধরনের জিনিস দিয়ে আত্মহত্যা করতে পারে বা নিজের ক্ষতি করতে পারে, যেমন ব্লেড, ছুরি, কাঁচি, দড়ি, এই ধরনের জিনিসগুলো থাকে দূরে রাখতে হবে, তার হাতের নাগালের ভিতরে যাতে না আসে, এবং সারাক্ষণ সেই ব্যক্তির সাথে ছায়ার মতন একজনকে আসলে লেগেই থাকতে হবে যাতে সে কোনোভাবে এই অ্যাটেম্প নিতে না পারে।
আর চিকিৎসা সঠিকভাবে করলে তার এই যে বারবার নিজেকে ক্ষতি করার যে প্রবণতা, এটা আসলে কমে আসে। আগেই বলেছি, আত্মহত্যা থেকে প্রতিহত করা অনেক সম্ভব। আসলে জীবনটা অনেক সুন্দর, ওই জিনিসটাই তাদেরকে বুঝিয়ে দিতে হবে। জীবন মানেই চালনাবোধ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে জীবন আমরা চেয়ে আনিনি, স্রষ্টা আমাদের দিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই জীবনকে হনন করার অধিকার আমাদের থাকা উচিত নয়। এটিকে সুন্দর করার জন্য চেষ্টা করা। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের দর্শকরা এটি উপলব্ধি করবেন এবং আর একটিও আত্মহননের ঘটনা যেন না ঘটে সেটি চাইব। অনেক ধন্যবাদ আপনাকে। সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম আত্মহত্যা প্রবণতা এবং এ থেকে প্রতিকারের উপায় কি, সে বিষয়ে অত্যন্ত প্রয়োজনীয় কিছু পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে নিয়মিত ব্যায়াম ভিত্তিক আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো সেটা আপনার মেনলি ফোকাস করবে হচ্ছে আপনার নি মাসলে। যারা যে জিমে যাচ্ছে তাদের ম্যাক্সিমাম কয়েকদিন পরে যে সমস্যাটা হয়, যে নিতে একটা সিভিয়ার পেন হয় অথবা নিতে ইনজুরি হয়। যারা একটু সিভিয়ারলি ওবেস, যাদের ওয়েট বেশি, তারা দেখা যায় যে একটা সময় গিয়ে নিতে হয়, সমস্যা হয়। যারা বিভিন্ন স্পোর্টসের সাথে ইনভলভ, তাদের নিতে একটা সমস্যা হয়। একটা এজ যখন আমরা পার হয়ে যান তখনই দেখা যায় যে নিতে সমস্যা হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে নিটাকে সবসময় ওয়ার্কআউটের ভিতরে রাখা এবং সেটা স্ট্রেংথটা ডেভেলপমেন্ট করা। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে নিটাকে কেউ জিনিসটা করে না, নিয়ের জন্য কোনো এক্সারসাইজে কেউ করে না। সবাই করে হচ্ছে এক্সারসাইজ করা হচ্ছে মাসেলের জন্য, ফ্যাটটাকে বার্ন করার জন্য, জাস্ট খালি ভিজিবল যে করার জন্য করে। অনেকে আবার দেখা যায় যে বিভিন্ন ইন্টারনাল যে মাসেলের জন্য, ইন্টারনাল যে অর্গানগুলো থাকে সেগুলোর জন্য এক্সারসাইজ করছে বিভিন্ন যোগার মাধ্যমে। কিন্তু নি মাসেলটার জন্য কেউ কোনো এক্সট্রা কোনো রেস্টেন্স করে না, ট্রেনিং কখনো করে না। এই জন্য আমরা বলি যে এটা অবশ্যই করতে হবে। এর আগে আমরা একটা প্রোগ্রামে দেখেছিলাম নিয়ের জন্য একটা করেছিলাম, যেটাকে আমরা বলেছিলাম স্টেপ আপ। এটা হচ্ছে ট্রেডিশনাল নর্মাল, যারা খুব জেনারেলি যারা করছে তাদের জন্য। আবার যারা এটা এক্সারসাইজটা করার পরে নিটা মোটামুটি একটু ডেভেলপ হয়ে গেছে অথবা স্ট্রেংথ ডেভেলপ হয়ে গেছে, তারা যদি নিটাকে একটু ফার্দার আপনি ডেভেলপমেন্ট করতে চান, তাহলে কিছু এক্সারসাইজ আছে যেটা আপনি ইনভলভ করলে আরও এটা বেড়ে যাবে, স্ট্রেংথটা বেড়ে যাবে। এই জন্য যে জিনিসটা আমরা এখন দেখাবো সেটা হচ্ছে সাইড স্টেপ আপ। এই সাইড স্টেপ হচ্ছে যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু একটু রোটেশন হবে। যদি নিতে যদি ওই পরিমাণ স্ট্রেংথ আপনার না থাকে তাহলে কিন্তু এটা করবেন না। প্রথমে আপনি যে আমরা যেটা ট্রেডিশনাল দেখেছিলাম যে ফ্রন্ট যে স্টেপ আপ, সেটা কয়েকদিন করার পরে নিটাকে একটু স্ট্রেংথেন করার পরে আপনি এই এক্সারসাইজে আসবেন। এখন দেখুন যে এক্সারসাইজটা কীভাবে করতে হবে। ওকে, একটা বেঞ্চের সাইডে গিয়ে দাঁড়াবেন। এখন দেখেন যে আপনার পাটা কীভাবে করবে, ক্রস করবে। একটু কেয়ারফুলি দেখবেন জিনিসটা। ওকে, গো। সাইডে যাবে, স্ট্রেট থাকবে, ইয়েস। আবার এই অবস্থায় ক্রস করবে। তার মানে কি প্রতিবার যখন উঠছে এবং নামছে প্রত্যেকবারই পাটা কিন্তু ক্রস করবে। ওকে, এটার মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আপনার নিতে কিন্তু প্রেশার পড়বে। এর সাথে যে জিনিসটা হবে আপনার গ্লুটিয়াস মাসেল, হিপস মাসেল এবং আপনার অবলিক মাসেলও কিন্তু সেকেন্ডারি হিসাবে কাজ করবে। এবং এই এক্সারসাইজটা খুবই ভালো এক্সারসাইজ এর জন্য, নিয়ের জন্য। কোনো রকম যদি হঠাৎ করে কোনো ডাইনামিক কোনো মুভমেন্টের মাধ্যমে অনেকে দেখা নিতে কোনো ইনজুরি হয়, যদি ওই ধরনের কোনো চান্সও থেকে থাকে, এই এক্সারসাইজটা যারা করে তাদের চান্সটা খুব কমে যাবে। বিশেষ করে যারা ধরনের ফুটবল খেলছে অথবা এই ধরনের কোনো ডাইনামিক কোনো মুভমেন্টের সাথে আছে, অথবা বাস্কেটবল যারা খেলছে, এই ধরনের মুভমেন্ট যারা থাকে তাদের নিটা কিন্তু খুব ভালোভাবে হয়ে যাবে, এটাতে স্ট্রং হয়ে যাবে। আর যাদের নিতে কোনো সমস্যা আছে তারা যদি ওই আগের এক্সারসাইজটা করার পরে যদি এক্সারসাইজটাকে ইনভলভ করে, তাহলে ভবিষ্যতে আর কোনো নিতে কোনো সমস্যা হওয়ার করবেই না, হবেই না। ওকে, আর একটা জিনিস খেয়াল করবেন, যাদের লিগামেন্টে কোনো ইনজুরি আছে, জাস্ট ইনজুরি, লিগামেন্ট ছিঁড়ে গেছে এমন কোনো, যদি যাদের নর্মাল কোনো ইনজুরি আছে, তারা যদি এক্সারসাইজ করেন তাহলে ধীরে ধীরে তাদের স্ট্যাবিলাইজার মাসেলগুলো হয়ে যাবে, স্ট্রং হয়ে যাবে। ভবিষ্যতে তাদের আর এটাতে কোনো অপারেশন করার কোনো পড়বে না, প্রয়োজন পড়বে না। কিন্তু যাদের লিগামেন্ট নেই, হয়তো ছিঁড়ে গেছে, খুব সিভিয়ারলি পেন আছে, তারা এক্সারসাইজটা করতে যাবেন না। এতে দেখা যাবে যে আরও পেনটা বেড়ে যাবে। হঠাৎ কেউ যদি পানিতে ডুবে যায়, সেই ক্ষেত্রে পানি থেকে তোলার পরে চিকিৎসকের কাছে নেওয়ার আগে তাৎক্ষণিকভাবে করণীয় কি, চলুন সে বিষয়ে শুনি আজকের প্রাইমারি কেয়ার। আমাদের দৈনন্দিন চিকিৎসা সেবায় আরেক ধরনের রোগী আমরা যেটা কমনলি পাই সেটা হচ্ছে কি ড্রাউনিং, যেগুলো ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া। এক্ষেত্রে সাধারণত দেখা যায় ছোট বয়সের বাচ্চারা পানিতে ডুবে যায়। এই ধরনের সমস্যা দেখা দিলে আমাদের করণীয় কি? খুব সাধারণ বিষয়, সেটা হচ্ছে যে তাকে পানি থেকে উদ্ধার করে
উদ্ধার করে শুকনো জায়গায় নিয়ে যেতে হবে, তাকে কাত করে শুয়ে দিতে হবে। কাত করে শুয়ে দেওয়ার পর তার নাকের পরিষ্কার করে দিতে হবে, কারণ নাকের মধ্যে ময়লা কাদা ঢুকে থাকতে পারে, পরিষ্কার করতে হবে। মুখটা পরিষ্কার করতে হবে, মুখ পরিষ্কার করার পরে তাকে জামা কাপড় থাকলে সেগুলো খুলে দিতে হবে এবং তার পেটটা দেখতে হবে ফুলে গেছে কিনা। এবং পানি সাধারণত ড্রনিং হলে যেটা হয় পানি খেয়ে পেটটা ফুলে যায়, তার শ্বাস প্রশ্বাস কষ্ট হয়। এরপরে আমাদেরকে দেখতে হবে যে শ্বাস প্রশ্বাস কষ্ট হচ্ছে কিনা। যদি শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় তাহলে আমাদের মুখের মধ্যে অক্সিজেন নিয়ে অর্থাৎ বাতাস নিয়ে সেই বাচ্চাটির মুখের মধ্যে মুখ হা করে আমাদের মুখ দিয়ে সে বাতাসটা দিতে হবে যাতে তার অক্সিজেনটা নিতে পারে। এরপরে পেটের মধ্যে হালকা প্রেসার দিয়ে আমাদেরকে সেই পানিগুলো বের করার চেষ্টা করতে হবে এবং বাচ্চাটিকে কাত করে শোয়ানো অবস্থায় ট্রলিতে করে নিয়ে আমাদের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে এবং স্বাস্থ্যকেন্দ্রকে অবহিত করতে হবে যে বাচ্চারা কখন পানিতে পড়ে গিয়েছিল এবং আমরা কতক্ষণ পরে তাকে এখান থেকে উঠাতে পেরেছি, তাহলে চিকিৎসার ক্ষেত্রে সহায়তা করবে। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। খাবার স্যালাইনের বিকল্প হিসেবে ডাবের পানি উত্তম, তাই যারা খাবার স্যালাইনে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারা ডাবের পানি খেতে পারেন। এ অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত বা পরামর্শ থাকলে অবশ্যই লিখে পাঠাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা রয়েছে, অন্যান্য আদার যে রোগ আছে তার চেয়ে হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেশি। এর কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে ডিলেড হসপিটালাইজেশন। যারা হসপিটালে আসার আগেই এই ঘটনাগুলি ঘটে যায়, হসপিটালে আসার পরও মৃত্যু ঝুঁকি প্রায় অ্যারাউন্ড 25% মতো থেকে যায় যদি তাকে সঠিকভাবে ইন্টারভেন করা না হয়। আর যদি ইন্টারভেন করা হয় তাহলে এটাকে কমিয়ে অনেকাংশে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, প্রায় 50% কমিয়ে নিয়ে আসতে পারি। তো আমরা যেটা বলতে চাচ্ছি, হার্ট অ্যাটাক যদি হয় তাকে যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করা জরুরি। আপনার মাধ্যমে আমি জনগণকে যে মেসেজটুকু দিতে চাই, যখনই বুকে ব্যথা হবে, একটু ঘাম মনে হবে, একটু বমি বমি ভাব মনে হবে, বাম হাতে ব্যথা যাচ্ছে এরকম মনে হবে, হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ মনে করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবে, ততই আমরা মৃত্যুর ঝুঁকিটুকু অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারব। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।